হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তথ্য দলের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকিল হাসান। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা সবসময় হাট রিভিউ করি এবং রাজশাহী বা রাজশাহীর আশেপাশের জেলাতে রিভিউ করি। তো আপনাদের অনেক অনুরোধের কারণে আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকাতে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঢাকাতে এখন দাঁড়িয়ে আছি দুধের বাড়ি অ্যাগ্রো। মোটামুটি ঢাকাতে এটা বেশ জনপ্রিয় এবং আমরা চেষ্টা করি যে জায়গাগুলোতে গেলে আপনাদের জন্য ভালো কিছু ইনফরমেশন গেদার করতে পারবো, যেটা আপনাদের কাজে আসবে, সেখানে যাওয়ার। তো আমি মোটামুটি খোঁজ খবর নিয়ে বা শুনে এই জায়গাটার সন্ধান পেয়েছি। তো এই উদ্দেশ্যেই আমি আজকে এসেছি এই দুধের বাড়ি অ্যাগ্রোতে। তো আমরা আজকে চেষ্টা করব যে এই অ্যাগ্রো ফার্মে যিনি তত্ত্বাবধায়ক আছেন তার কাছ থেকে আসলে ফার্মিংয়ের জন্য বা হচ্ছে গিয়ে আপনার গাভী পালনের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় পরামর্শ, গাভী কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ, এগুলা গেদার করার জন্য আর ওনার কালেকশনে যে বকনা গাভীগুলো আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, দুইটাই। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি। বন্ধুরা, যেটা বলছিলাম যে আমরা দুধের বাড়ি অ্যাগ্রো যে তত্ত্বাবধায়ক আছেন, যিনি এই অ্যাগ্রো ফার্মের মালিক, তার সাথে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিব এবং হচ্ছে গিয়ে এই খামার করার ক্ষেত্রে বা হচ্ছে গিয়ে গাভী কেনার ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় পরামর্শ এবং হচ্ছে গিয়ে ওনার কালেকশনের যে গাভীগুলো আছে। কারণ ঢাকার ভিতরে আসলে এই গাভী পাওয়াটা, এটা কিন্তু একটা গাভী বা বকন আপনারা যেটাই বলেন, এটা পাওয়াটা কিন্তু একটু ঝামেলা হয়ে যায়। কারণ দেখা যাচ্ছে যে আপনি ঢাকার থেকে হলেও আপনাকে এগুলো আনার জন্য যেতে হয় ঢাকার বাইরে, হয়তো পাবনা যেতে হয় বা যেতে হয় অন্য কোনো জেলার অন্য কোনো হাটে। তো যদি আপনি বাড়ির কাছাকাছি কোনো জায়গাতে যদি মন মতো জিনিসটা পান বা মন মতো বকনা বা গাভী পেয়ে যান, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজও হবে। তো এই জন্য আসলে আমি আজকে এখানে এসেছি এই বিষয়গুলো মাথায় রেখি। তো আগে পরিচয় ওনার সঙ্গে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনার নামটা একটু পুরোটা বলবেন। আমার নাম ইমরুল কায়েস রাজীব। আমার খামারটা ঢাকা মোহাম্মদপুরে, এদিকে জাতীয় সংসদ ভবন থেকে 1.5 কিলোমিটার আর গাবতলী টার্মিনাল থেকে 1 কিলোমিটার। আচ্ছা, তো আসবে কিভাবে? টার্মিনাল থেকে কি সরাসরি রিক্সা আসতে পারবে? হ্যাঁ, সরাসরি রিক্সা আসতে পারবে, আবার মোহাম্মদপুর বেরিবাদে এসেও রিক্সায় আসতে পারবে। আচ্ছা। আর যারা আসতে চায় আমি আরকে ফোন দিলে আমি SMS এর মাধ্যমে আমি লোকেশনটা সুন্দরভাবে শেয়ার করি। যেমন আপনাদের SMS দিচ্ছে, আপনারা সহজেই চলে আসতে পারছেন। হ্যাঁ, লোকেশনটা খুব ইজি, রিক্সাতে চলে আসা যায়, একদম রিক্সা একদম এখানে নামায় দিল আমাদেরকে। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার এই অ্যাগ্রো ফার্মে এই মুহূর্তে আসলে আপনি কি কালেকশন করতেছেন? গাভী, বকন নাকি যে কোনো দুইটা, না কি করছেন কালেকশন? আসলে কালেকশন আমরা বকনা কালেকশন করি, বকনায় আমরা বিক্রি করি। আচ্ছা। আর বকনাটা কালেকশন ঢাকা অনেকেই জানে না, কিছু অনেক তথ্যই জানা নেই। যেমন ঢাকার সিটির মধ্যে সর্বোচ্চ লেভেলের গাভীগুলো আছে, আর যেখানে সর্বোচ্চ লেভেলের গাভী থাকে সেখানে বাচ্চাও থাকে সর্বোচ্চ লেভেলের। আমি এখানে একটু কথা বলতে চাই, কারণ এখন কিন্তু বিষয়টা কমন হয়ে গেছে যে গাভী বকন লাগলেই আমরা চলে যাই কিন্তু পাবনায়, মেইনলি পাবনায় দৌড়াই বেশি। এখন অরণখোলার দিকে মানুষ বেশি যাওয়া আসা করে, আবার পাবনার খামারগুলো তো যায়। আপনি কিন্তু খুব ভালো জানেন যে এগুলোর ক্ষেত্রে মানুষ কি পরিমাণ প্রতারণা হয়েছে। এখন কিন্তু খামারের কথা শুনলে মানুষের মধ্যে একটা ভয় কাজ করে। তো এখন এই বিষয়গুলা ওভারকাম করার জন্য বা এই বিষয়গুলো মানুষকে একটু বোঝানোর জন্য যে খামার মানেই ভয় না, খামার মানে বিশ্বাস। তো এই জন্য কিন্তু আমার আপনাদের কাছে আসা। তো আমি অনুরোধ করব আপনাকে যে আপনি আপনার বিষয়ে কিন্তু সুনাম শুনে এসেছি, আপনি আপনার লেভেলটা ধরে রেখে যাবতীয় সব কিছু করার চেষ্টা করবেন, আমি আশা করব। তো এখন আপনি যে বকনগুলা এখানে আছে, আমি যতটুকু সময় আপনিও বললেন যে সর্বোচ্চ মানের গাভী আপনি কালেক্ট করতেছেন এখানে। না, সরি, এটা সর্বোচ্চ মানের গাভী নয়, সর্বোচ্চ মানের বকনা। সর্বোচ্চ মানের বকনা। আচ্ছা। ঢাকা সিটিতে মোটামুটি বকনার রেটটা কিছুটা কম হওয়ার কারণ ঢাকাতে সবাই দুধের গরু পালতে চায়। জায়গার সংকটে যে গরুটা বাচ্চা দুধ ছাড়ে সেটা তারা বিক্রি করে দেয়। আর এই গরুগুলা যাচ্ছে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, এই সাইডে ঢাকা থেকে বকনা যায়, এটা অনেকে জানে না। বকনা ঢাকা থেকে যায়? বকনা ঢাকা থেকে যায়। ঢাকাতে প্রচুর খামার আছে। ঢাকাতে কিন্তু 2 কোটি মানুষ, এই 2 কোটি মানুষের কাঁচা দুধের চাহিদা কিন্তু ঢাকাতেই হচ্ছে, বাইরে থেকে আসছে না। আমি তো বন্ধুরা এটা কিন্তু বকনা বাইরে থেকে আসে না, ঢাকা থেকে বকনা যায়, এটা জানে না। প্রথম জানলাম, বাস্তব কথা না, এটা দুধের গরু ঢাকাতে প্রচুর আছে। সেই বকনাগুলা কিন্তু কেউ কিন্তু আপনি কি দেখছেন কোন খামারে যে তারা বকনা লালন পালন করতেছে? এক খামারে যাবেন 50টা দুধের গরু পাবেন, আসল বকনা নাই। ওইখানে আপনি 5টা বকনাও পাবেন না, কারণ বকনাগুলা দুধ ছাড়া মাত্রই বিক্রি হয়ে যায়। এবং আমার থেকে পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে কুমিল্লা,
ফেনী, নোয়াখালী প্রচুর কাস্টমার আমার থেকে বকনা নিয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ লেভেলের যারা বকনা দিয়ে খামার শুরু করতে যাচ্ছে তারা। তার মানে বন্ধুরা এটা একটা নিউ ইনফরমেশন অন্তত আমার জন্য, আমি জানি এটা আপনাদের জন্য নতুন তথ্য হবে যে বকনা ঢাকা থেকে আসলে যাচ্ছে। তার মানে এই যে হাটগুলো যে কালেকশন করছে এদের কি ম্যাক্সিমাম সোর্স ঢাকা, বকনার সোর্স? হ্যাঁ, ঢাকার বিভিন্ন খামার থেকেই তারা সংগ্রহ করে। এক জায়গায় 7টা বকনা বিক্রি হবে, খোঁজটা তাদের কাছে যায়। আচ্ছা, আর লজিকটা হচ্ছে এটা যে ঢাকাতে জায়গা সংকট, বকনা পালার মতো আসলে স্পেসটা আসলে নাই, গাভী মেইনটেইন করার একটা ব্যাপার হয়ে যায় সেখানে। না, সবাই গাভী পালতে ইন্টারেস্টেড, কারণ দুধ 80 টাকা 100 টাকা কেজি, তাহলে দুধের বেশি ওই জায়গাটা কেন বকনা রেখে অকেজো করে রাখবে, সেজন্য সবাই দুধের গরুর দিকে চিন্তা করে যে দুইটা বকনা সাথে একটা গাভী দিলে বেশি ভালো হয়। জি। আচ্ছা, আর চলেন আমার ইন্ডিয়ার বর্ডার থেকে কিছু কালেকশন আছে সেইগুলা দেখাই। তো বন্ধুরা আমরা একটু যাব আমাদের রাজীব ভাইয়ের, উনি ইন্ডিয়া থেকে কালেক্ট করেছেন কিছু বকন, তো সেগুলো আপনাদের দেখিয়ে নিয়ে আসব। তো এগুলা এখন ওই যে আসছে বর্ডার অঞ্চল থেকে, ওটা বর্ডার পার হয়ে আসছে। এবার চলেন ভিতরের গুলা দেখাই, তারপরে কটা আছে? 5টা না? আচ্ছা, তো বন্ধুরা আমরা এখন ওনার ফার্মের বাইরে ছিলাম, বাইরে উনি ইন্ডিয়ানগুলো আমাদেরকে দেখালেন, তো ভিতরেগুলো একটু যাব। তো এগুলো বর্ডার ক্রস করে আসা? হ্যাঁ, বর্ডার ক্রস। আচ্ছা, তো বন্ধুরা আমরা একটু ভিতরের দিকে যাই, আপনাদের দেখানোর চেষ্টা করি যে ভিতরে কি অবস্থা ওনার কালেকশনের। তো আমরা এই মুহূর্তে এই দুধেবাড়ি এগ্রোর যে ভিতরের অংশ এখানে অবস্থান করছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে ভিতরে ওনাদের যে বকনের কালেকশনগুলো আছে সেগুলো। তো রাজীব ভাই, যে এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই তো না? হ্যাঁ। আর ওই পাশের গুলো যেগুলো আছে ওইগুলো আমাদের দুধের গরু, দুধের গাভী যেগুলো আছে সেগুলো। আচ্ছা, তো ওটা কি দেখানো যায় দর্শকদেরকে, দুধের গাভীটা? না, দুধের গাভী যেহেতু আমরা বেচা কিনা করি না, সেই ক্ষেত্রে দুধের গাভী আমরা দেখাতেও চাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বন্ধুরা বকনাটাই দেখছি, আর বকনার ওইখানে ওনারা আসলে কেমন জাতের এবং কালেকশন করছেন এবং দাম দর কেমন চাচ্ছেন সেই বিষয়ে যাওয়ার আগে ওনার সাথে আমার কথা হচ্ছিল রাজীব ভাইয়ের সাথে যে গরু বা এই বকন কেনার বিষয়ে কিছু ইনফরমেশন সম্পর্কে। তো এইগুলো নিয়ে একটু কথা বলবো, ওনার কাছ থেকে জানবো যে আসলে একজন নতুন খামারি হোক বা নতুন ক্রেতা হোক, সে যদি বকন কিনতে চায় তাহলে তার আসলে কি বিষয়ে খেয়াল রাখতে হবে। তো চলুন বন্ধুরা আমি এই বিষয়টা জেনে আসি ভাইয়ের কাছ থেকে। বন্ধুরা আমরা রাজীব ভাইয়ের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ওনার কাছ থেকে জেনে নিব, যেটা আমাদের হয়তো যারা খামারি আছি বা যারা নতুন উদ্যোক্তা আছি বা যারা পুরাতন যারা আছি এদের ক্ষেত্রেও বেশ কিছু উপকার হবে। তো শুনুন এই ভাইয়ের কাছ থেকে কথাগুলো, আর আমার ভিতরে যে প্রশ্নগুলো আছে যেগুলো আপনারা আমাকে করেন সেগুলো আমি ভাইকে করবো, করে তার কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করব। আর তারপর হচ্ছে ভাইয়ের যে বকনের কালেকশনটা আছে সেটাও দেখবো এবং দাম দরগুলোও জানবো। তো রাজীব ভাই, আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, আমি নতুন খামারি সাপোজ, তো এই ক্ষেত্রে আমার কিন্তু প্রথম কোশ্চেনটা এটা হয় যে আসলে আমি এই বকন বা গাভী এই সেকশনে যাব নাকি সার সেকশনে যাব, কোনটা একজন নতুন খামারের জন্য শুরুতে গেলে আসলে আপনি মনে করছেন যে লাভজনক হবে, এই বিষয়টা আমাদের বলেন, আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আমার অভিজ্ঞতাটা বড় বিষয় না, যারা খামার করছে তাদের অভিজ্ঞতাটা বড় বিষয়। আমার এখানে অনেক কাস্টমার, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কাস্টমার আসতেছে, আমাদের থেকে বকন গরু নিয়ে যাচ্ছে এবং তারা এর আগে ষাঁড়ের খামারে ছিল। ষাঁড়ের খামারে তাদের কেন তারা ষাঁড়ের খামার ক্লোজ করে বকনার দিকে আসলে আমি তাদের প্রশ্ন করি এবং সেই ভাইয়েরা যেটা উত্তর দেয় সেই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি, মানে আমার কোনো মতামত না। মানে আপনি এটা হচ্ছে গিয়ে আপনার কাছে আসা কাস্টমারদের কাছ থেকে জেনেছেন, জেনে যে মন্তব্যটা সেটা আমাদের জানাবেন, মানে যেটা বাস্তবিক ব্যাপার আর কি, সেটাই। জি, আমরা সেটা জানতে চাচ্ছি। অনুসন্ধানী মন, মানে আমি বিভিন্ন বিষয় নিয়ে একটা নিজের মতো নিজে একটা অনুসন্ধান করি বা একটু গবেষণা মাইন্ডের, যে গরুর বিষয়ে যে ভাইরা আসে তাদের সাথে আমি বিভিন্ন, মানে আমি সহযোগী হয়ে প্রশ্ন করি যে কি সমস্যা ছিল, কি আশয় বিষয়, আপনি একটু ইন্টারেস্টিং খোঁজার চেষ্টা করেন। সেই ক্ষেত্রে সেই ভাইদের বিষয়ে বলতেছি। সেটা হচ্ছে আমার যেটা তাদের থেকে পেলাম যে তারা প্রত্যেকটা গরুতে, যে গরুটার বাজার মূল্য 50,000,
তারা হাটের থেকে কিনুক আর অনলাইন থেকে কিনুক, সেই গরুটা তারা 60,000 65,000 নিচে কিনতে পারে না। যদি হাটে নামে কেনে তাহলে দালালের খপ্পরে পড়ে দেখা যাচ্ছে যে এই গরুটা ব্যাপারে বিক্রি করবে 50,000। একজন খামারি গরুটার পাশে দাঁড়াইছে, একটা দালালের সিন্ডিকেট থাকে 5টা, গরু এক দালাল নিয়ে দাঁড়ায় আছে। ওরা বুঝতেছে যে এনে হচ্ছে খামার করার উদ্দেশ্যে আসছে, তখন পাশের থেকে আরেক দালাল যায় ওইটাকে বলবে 60,000 টাকা দিয়ে দেবে। মানে ওরাই এভাবে মার্কেট তৈরি করে, মার্কেটে 10-15,000 টাকা বাড়াই দেবে। এটা নতুন খামারিরা বুঝতেও পারবে না। তখন আর নতুন খামারিদের অভিজ্ঞতা থাকে না, তখন তারা কিন্তু খালি বাজারে ঢুকে একটা ফলো করে কে কত দাম বলতেছে, মানে পরের দামটা শোনার পরে তারা ওর থেকে 2-3 হাজার বাড়াই দিতে চায়। এই ফাঁদে পড়ে তারা, মানে এই জিনিসটা দালালরা খুব ভালোভাবে অবগত। হ্যাঁ, এরা তো এক্সপার্ট এবং জানে যে যারা গরু কিনতে আসে তারা বিষয়টা খেয়াল করে। হ্যাঁ, খেয়াল করে। তো এই জন্য তারা আগে থেকে নিজেরাই সিন্ডিকেট করে ফেলে। তো বন্ধুরা, প্রথম কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার হলো এখানে, যে আপনি যদি কখনো হাটে গিয়ে সরজমিনে মানে গরু কিনতে যান, এই বিষয়টা একটু খেয়াল রেখে আপনাকে কিনতে হবে। আচ্ছা, তো এখন আপনি যেটা বলছিলেন যে যেটা 50,000 হওয়া দরকার সেই সারটা তারা কিনতে হয় 60 থেকে 65,000। তো এখানে তো 15,000 লসে আছে উনি, মানে যে আসলে সার দিয়ে শুরু করছিল। তো জি, আপনি বলেন। সারেরটা হচ্ছে আপনি হাটে গিয়ে কিনলেও আপনার 10-15 বেশি যাবে, আবার যদি আপনি অনলাইনেও কেনেন সেই একই বিষয় যাবে। অনলাইনে কিনলেও ওই 10-15 বেশি, কিন্তু খুব বলতে কি খামারের কথা বোঝাচ্ছেন? অনলাইনে কারা বিক্রি করে? খামারিরা বিক্রি করে, ব্যাপারীরা অনলাইনেও আছে, হাটেও আছে। আপনি যেখানে যাবেন সেখানে বিষয়। হাটে গেলে পরে ওরা ওই সিস্টেমে আপনার থেকে দামটা বেশি নেবে, আর ব্যাপারীরা যে গরুটা সংগ্রহ করে তারা কিন্তু ন্যায্য মূল্যে সংগ্রহ করে, তাদের কাছে কিন্তু দাম একরকম। আবার খামারি যখন হাটে যায় গরু কেনে তখন কিন্তু আরেক রকম দাম। ওরকম খামারি তো আবার বিক্রি করছে মানে সারটাকে, তো সে যেহেতু ব্যাপারীর কাছ থেকে কিনছে বেশি দামে, তাকে তো বেশি দামে সেল করতেই হবে। তো এই জন্য একজন অনলাইন ব্যাপারী সে কিন্তু সারটা ন্যায্য মূল্যে কিনে নিয়ে আসে, ওই লাভটা সে পাচ্ছে। হাটে গিয়েও মানুষ সেই উপকারটা পাচ্ছে না, যে মানে সিন্ডিকেটের খপ্পরে পড়ে। আর আমাদের এখানে যারা আসে তারা অনেকে প্রথমে সারের প্রজেক্ট করছে। সারের প্রজেক্টটা আপনি দুইটা গ্রুপ সারের পজিশনে লাভ হবে। এক লাভ হবে হচ্ছে ডেলি লেবার, আর একটা লাভ হচ্ছে সর্বোচ্চ লেভেল, সাদেক অ্যাগ্রো, নাহার অ্যাগ্রো অথবা ডেলি লেবার, এরা লাভবান হবে। ডেলি লেবার লাভবান হবে, সে কাজে যাওয়ার আগে সকালবেলা ঘাস টাস কাটে দিয়ে যাবে, বউ বাচ্চা টাচ্চা এই গরুগুলাকে খাওয়াবে। এখানে তার কোনো শেড ভাড়া যোগ হবে না, কোনো লেবার কস্ট যোগ হবে না, বিদ্যুৎ যোগ হবে না। সে কিন্তু ওই 50,000 টাকা সাড়ে 6 মাস পারলে অনলি 10,000 খরচ হবে, 60,000। আর এই গরুটা তারা কিন্তু অনায়াসে 90 বিক্রি করতে পারবে, সেটা পারবে। আবার পারবে সাদেক অ্যাগ্রো বা বড় বড় অ্যাগ্রো, তারা একটা গরু 2 লাখ দিয়ে কিনে সেটা 4 লাখ বিক্রি করার ক্ষমতা তাদের আছে, ওরকম কাস্টমার তাদের হাতে আছে, কাস্টমার আছে। কিন্তু মধ্যম লেভেলের জন্য ষাঁড় গরুটা খুবই বেদনার বিষয়। আমার এখানে যে আমি তাদের অভিজ্ঞতা থেকে বলছি, মধ্যম পর্যায়ে ষাঁড় গরু পারলে খামার ভাড়া দিয়ে বা খামারে শেড করে বিনিয়োগ, লোকের বেতন দিয়ে, আকাশ ছোঁয়া দাম দিয়ে খাদ্য কিনে ষাঁড় গরু পালে লাভবান হওয়া সম্ভব না। আর যদিও কেউ হইতে পারে তাকে অবশ্যই স্যালুট দিতে হবে। আর তারা 6 মাস ষাঁড় গরু পারলো, লাভ করতে পারলো না, বা চালানো নষ্ট হয়নি, মানে 10 লাখ 20 লাখ টাকা দিয়ে ষাঁড় গরু খামার করছে, 6 মাস পরে বিক্রি করলো, লাভবান হয়নি, টাকা ধরা আছে। আরো 6 মাস চেষ্টা করলো, মানে ভাগ্যকে পরিবর্তন করার জন্য আরো পরিশ্রম করে ওই 20 লাখই আছে। মানে 2 বছর ট্রাই করেছে কিন্তু কোনো আয় উন্নতি নেই, কিন্তু মাঝে কষ্টটা তো চলেই গেল। কষ্টটা চলে গেল, 2টা বছর তার জীবন থেকে হারাই গেল। তখন তারা আসতেছে আবার গাভীর খামার করতে। আমার এখানে থেকে আমি আমার কাস্টমারদের বিষয়টা আমি বলতেছি, আমার কোনো মন গড়া তথ্য না এটা। আচ্ছা, মানে এটা হচ্ছে বন্ধুরা, উনি আমাদের রাজীব ভাই যেটা উনি শেয়ার করলেন আপনাদের সাথে, যে উনি কিন্তু আপনাকে ফোর্স করছেন না যে আপনি মানে ষাঁড়ের খামারি করেন, আপনি গাভীর খামার করেন। উনি জাস্ট জানাচ্ছে যে কারা আসলে গাভীতে আসছে, প্রথমে ষাঁড় করেছিল কিন্তু কারা পরে এই গাভীতে আসছে এবং কেন আসছে। তো এবার আমি পরের কথাটা বলছি, যে ষাঁড়ের বিষয়টা তো জানলাম যে প্রথমে করলে এই ব্যাপার, 2 বছর চেষ্টা করে যখন হচ্ছে না তখন তারা আর এই 20 লাখ বিনিয়োগ করছে বা 10 লাখ বিনিয়োগ করছে, তো লাভের আশাই করা, কেউ তো আর বিনা কারণে করে না, লাভ করতে হবে। তখন তারা
দুধের খামারে আসছে, যেহেতু সারের তেমন সুবিধা হলো না, তখন দুধের খামারে আসে তারা 20 লাখ টাকা দিয়ে দুধের গরু কিনতেছে, রানিং দুধের গরু বা প্রেগনেন্ট গরু কিনতেছে। সারের খামারে কিন্তু তার লোকসান হয়নি, চালান কিন্তু ছিল। তাহলে এই ক্ষেত্রে দুধের ক্ষেত্রে আপনি বলছেন যে কিনছে, তো এই ক্ষেত্রে লাভের ওইগুলো কি কি আছে বলে আপনি মনে করেন? আমি একটু বলি, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তখন তারা দুধের গরুর দিকে আসছে, দুধের গরু 20 লাখ টাকা দুধের গরু কিনলো, 12 মাস পরে গিয়ে তারা দেখতেছে এই 20 লাখের চালান চলে আসছে 12 লাখে। সারের প্রজেক্টে কিন্তু সে 20 লাখ কখনো তার চালান কমেনি, কিন্তু দুধের গরুতে আসেই সে চলে আসছে 12 লাখে, 20 লাখের 8 লাখ নেই, মানে চালানি 12 লাখ 8 লাখ চলে গেছে, 8 লাখই শেষ। আচ্ছা, তারপর সেই ক্ষেত্রে দুধের গরু দিয়ে খামার শুরু করলে সমস্যাটা হলো, একটা গরু তাদেরকে বাজার মূল্য থেকে 70-80 হাজার টাকা বেশি দিতে হবে। সারে দিচ্ছে কত? 10,000 15,000। জি, কিন্তু গাভীর ক্ষেত্রে বাজার মূল্য থেকে 70-80 হাজার টাকা নিয়ে নেবে, মানে আসলে বেশি বেশি খরচ হয়ে যাবে। বেশি খরচ হয়ে যাবে। কিভাবে আসলে এটা? নতুন খামারিরা 8 লিটার দুধ দেয়, সেই গরু কেনে 2 লাখে। এটা কিভাবে সম্ভব? 8 লিটার দুধের গরু, কিন্তু তারা ব্যাপারী থেকে যখন গরুটা নিয়ে আসে তখন ব্যাপারী কিন্তু বলে দেয় যে 18 লিটার দুধ দেবে 2 লাখে। তো এই ব্যাপারী কথা আমি কেন বিশ্বাস করি? আমি দেখে নিব 18 লিটার দিচ্ছে কিনা। 18 লিটার এটা জটিল বিষয়, এটাকে দেখে নেওয়া খুবই জটিল বিষয়। এটা কোনো অপশন থাকে না দেখে নেওয়ার মতো? সবাই কিন্তু যাচাই বাছাই করে নেয়। আপনি যে বললেন যে দুধে প্রতারণা হচ্ছে, সবাই কিন্তু যাচাই বাছাই করে নিচ্ছে, বিনা কারণে কেউ কাউকে 2 লাখ দিয়ে দেবে না। তা তো অবশ্যই না। ওই গরুটার উপরে চিল চোখে পর্যবেক্ষণ করে দুধ দেখার পরে কিন্তু দামটা দেয় 2 লাখ। তার মানে যেটা আপনি মেনশন করলেন যে যেটা 8 লিটার দেওয়ার কথা সেটা ব্যাপারে চালাচ্ছে 18 লিটার বলে, সেটাও দেখায়ও দিচ্ছে প্রমাণ সহ যাচাই বাছাই করে। নতুন খামারি ভাইরা, বিশেষ করে প্রবাসী ভাইরা, 8 লিটার দুধের গরু 2 লাখ দিয়ে কিনে তার খামার যাত্রা শুরু করতেছে, সে কিন্তু প্রথমেই একদিনের ব্যবধানে সে 70,000 টাকা কিন্তু লোকসানে আছে। এই কাজটা হয় কিভাবে যে 8 লিটার গাভী দুধ দেওয়ার কথা সে দিচ্ছে 18 লিটার? আমি চোখে দেখলাম, বাট সেটা আসলে এর মধ্যে একটা মিথ্যাচার আছে। সেটা আসলে কিভাবে হয়, সম্ভব কিভাবে, আপনি একটু আমাদের জানান। সেটা সম্ভবটা হচ্ছে, ব্যাপারীরা দেখবেন যে যখনই দুধের গরু কিনতে ডাকে তারা বলে সকালে আসেন, সকালে এক টানে 12 লিটার দুধ দেখাই দেবো। এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি নিজেও দেখছি, এটা অস্বীকার করছি না যে সকালে ডাকে। জি, তারপর ডাকে, কিন্তু তারা কখনোই কিন্তু বিকালের দুধ দেখতে ডাকবে না। আমাদের নতুন ভাইরা যারা দেখছেন, তারা যদি কেউ দুধের গরু কিনতে চান তাহলে অবশ্যই আপনারা বিকালের দুধটা আগে দেখবেন। আপনাকে সকালে ডাকার কারণ হচ্ছে তারা বিকাল থেকে দুধ দোহানো বন্ধ করে দেবে। এই বিকালের দুধটা গরুর উলানের মধ্যে থাকবে, সেটা সকালে একসঙ্গে 2টা দেখাবে। হইলো সকাল বিকাল মিলে 12 লিটার হইলো, 12 লিটার হইলো, তখন কিন্তু আবার বিকালের গণনা হবে 6 লিটার। মানে হিসাবটা তার মানে এখানে তো 6 লিটার বেশি হয়ে গেল, 1.5 দিনের দুধ দেখাই দিল। আচ্ছা, আর সকালে আর যে দুধটা দেখাবে গরম দুধ, ফেনা ফেনা থাকে, ওরা দুধটা মাপবে হচ্ছে 900 গ্রামের চোঙ্গাই। আচ্ছা, তখন যখন ফেনা সহ দুধটা মাপবে তখন 700 গ্রামে 1 কেজি দেখাই দেবে। 700 গ্রাম দুধে 1 কেজি দেখাই দেবে। 300 গ্রাম লস, এখানে 300 গ্রাম লস, পার কেজি 300 গ্রাম লস। এই হচ্ছে বিষয়টা। আর 8 লিটারের দুধের গরু নিতে হলে মোটামুটি 1,40,000 বাংলাদেশ থেকে যদি কেউ 8 লিটার দুধের গরু তার বাড়িতে গিয়ে পাইতে চায় তাহলে 1,40,000। এটা হচ্ছে ঠিকঠাক বাজার দর আর কি, ঠিকঠাক বাজার দর। কিন্তু তারা হচ্ছে 1,40,000 কেনে 15 লিটার দুধ। নতুন খামারিরা এই সিস্টেমে, এই ফাঁদে, এই সিস্টেমে গরুগুলা কেনে। তার মানে বন্ধুরা এখানে কিন্তু আমাদের রাজীব ভাই আপনাদেরকে বেশ কিছু মূল্যবান ইনফরমেশন এবং টেকনিক শিখিয়ে দেওয়ার চেষ্টা করলেন। উনি কিন্তু উল্লেখ করলেন যে আপনি সবসময় গাভী কিনলে বিকালের দুধটা দেখে নেবেন। আচ্ছা, বিকালের দুধটা সর্বপ্রথম আপনি যদি মনে করেন যে গাভী দিয়ে শুরু করবেন তাহলে বিকালের দুধটা আগে দেখতে হবে। আর কোনো ব্যাপারই আপনাকে বিকালের দুধ দেখাবে না, এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। সে যে কোনো অজুহাতে আপনাকে পাশ কাটাই দেবে, বলবে যে মাত্র বাছর দিচ্ছে, 3 বেলা দুধ দহন করি। যখনই বিকালের দুধের কথা বলা হবে তখন সে বলবে 4 বেলা দুধ দহন করি, 3 বেলা দুধ দহন করি। বিকালের দুধ যে কোনো অজুহাতে আপনাকে সে পাশ কাটাই দেবে। বিকালের দুধটা কোনো ব্যাপারেই আপনাকে দেখাবে না। আর বিকালের দুধ দেখায় সে গরুটা বিক্রি করতে পারবে না, শুধু শুধু আপনার সাথে সে টাইম পাস করবে না, এই কারণে বিকালের দুধটা দেখাবে না। তাহলে আমি যদি বিকালের দুধটা দেখতে না পাই তাহলে আপনার কি পরামর্শ? আমি গাভী নিব না?
গাভী নিবেন কিনা, এই যে গাভী নিলে আপনি 20 লাখ টাকার গাভী কিনবেন, যাচাই বাছাই করে কেনার পরে 20 লাখ টাকা দিয়ে গাভী কিনবেন, আপনার 2 মাসের ব্যবধানে বা 6 মাসের ব্যবধানে গিয়ে দেখবেন যে আপনার 12 লাখ আছে, 12 লাখ নেই। সারের প্রজেক্টে কিন্তু আপনার 20 লাখ চালান নিয়ে যায়নি। যখনই আপনার লাভের আশায় দুধের প্রজেক্টে আসছেন, তখনই কিন্তু আপনার 8 লাখ চালান কিন্তু 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে এবং যাচ্ছে। আমার এখানে যে কাস্টমাররা আসতেছে বকনা কেনার জন্য, আমার তাদের সাথে কথা বলে থেকে আমি এই তথ্যটা দিচ্ছি যে এইভাবেই যাচ্ছে। সেই ক্ষেত্রে খামার করে যদি টিকে থাকতে হয় বর্তমান যুগে, তাহলে আপনাকে বকনা দিয়ে শুরু করতে হবে। সেই ক্ষেত্রে বকনা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করতে হবে। কিন্তু হলস্টাইন ফ্রিজিয়ান দিয়ে শুরু করলেই যে আপনি লাভবান হতে পারবেন, সেখানেও বিষয় আছে। আচ্ছা, কি বিষয় আসলে? স্বর্ণ, অরিজিনাল স্বর্ণের বাজার মূল্য তো জানেনই, ইমিটেশনের বাজার মূল্য দেখতে স্বর্ণের মতোই, দাম তো অনেক পার্থক্য, অনেক পার্থক্য, অরিজিনাল হিসেবে কোনো দামই না ওইটা, অনেক পার্থক্য। সেটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান গুলা আমাদের প্রবাসী ভাই এবং নতুন খামারি ভাইরা জানেন যে সাদা কালো হলেই সেটাই হলস্টাইন ফ্রিজিয়ান। আসলে দেশি গরুর পেট থেকেও সাদা কালো প্রিন্টের ছাপ নিয়ে বের হয়, সেটা হলস্টাইন ফ্রিজিয়ানের মতো দেখতে, কিন্তু এটা ইমিটেশনের স্বর্ণ, ওটা মূল স্বর্ণ নয়। এটা কি চেনার উপায় নাই? হ্যাঁ, এই মূলটা প্রধান হলস্টাইন ফ্রিজিয়ানটা চেনার চিহ্নটা আছে ওই বকনার শরীরেই সেই চিহ্নটা বহন করে যে এটা দুধ উৎপাদনের ক্ষমতা কতটা দেবে। সেটা আমরা যখন বকনার দামগুলো দেখাবো, এই দাম দেখানোর মাঝে আমরা বকনার কোনটা অরিজিনাল সেটা আমরা তখন দেখাবো। হ্যাঁ, আচ্ছা, তো যদি এই বিষয়গুলো আপনি যেটা বললেন যে বন্ধুরা ভাই উল্লেখ করলেন যে সারের ক্ষেত্রে চালান থাকছে, গাভীর ক্ষেত্রে চালান মানে দেখা যাচ্ছে যে আপনার প্রায় 45% চলে যাচ্ছে আগেই আপনি বিজনেস শুরু করার আগে। তো এক্ষেত্রে আশেপাশের বা ভাইয়ের ক্রেতাদের সাথে উনি এক্সপিরিয়েন্সড হয়ে আমাদের জানালেন যে বকন দিয়ে শুরু করতে হবে। বকনের মধ্যে উনি কিন্তু দেখালেন। তো রাজীব ভাই, যদি এই কিন্তুগুলো আমি ঠিকঠাক ক্লিয়ার করতে পারি, তাহলে কি বকনের লাভের সম্ভাবনা আছে বর্তমান যুগে শুরুতেই? বকনের বিষয়টা মনে করেন নিজের ঢোল তো নিজেই পিটাতে হবে। যেহেতু আমরা বকন বিক্রি করি, সেই ক্ষেত্রে আমি বকনকে ভালো বলবো। আচ্ছা, আমার থেকে যাতে বকন করায়। আর একটা বিষয় হচ্ছে এই বকনের মধ্যে কোন বকন কিনলে মানুষ রাতারাতি ফকির হবে। বকনের কিন্তু 2টা পার্ট আছে, একটা মোটামুটি ছোট সাইজের বকনা আর একটা বড় সাইজের বকনা। আমরা বড় সাইজের বকনা বিক্রি করি না। কেন বিক্রি করি না সেটা আমি একটু পরে বলবো। মানে আসলে খামারি বান্ধব বেচা কিনা আমরা করি, তারা যেটাতে লোকসান বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি সেটা বিক্রি করি না। আমার কাছে কিন্তু দুধের গরু আছে, প্রেগন্যান্ট গরু আছে। আপনি উল্লেখ করলেন ওই সময় যে আমি মানে বলতে চাইলাম এখানে প্রায় 15টা রয়েছে, 15টাতে আমার 40 লক্ষ টাকা চালান রয়েছে, ফ্রিজ হয়ে বসে আছে। দুধ থেকে যা ইনকাম সেটাই। আর আমি যদি এগুলো বেচা কিনা করতাম তাহলে কিন্তু আমার লাভের পরিমাণ বাড়তো। আমি কিন্তু বকন দুধের গরু এবং প্রেগন্যান্ট গরু বিক্রি করতেছি না। শুধুমাত্র নতুন খামারিরা যারা আসতেছে, তারা যদি এই গরুগুলা কেনে তাদের জন্য খুবই খারাপ কিছু অপেক্ষা করবে। কারণটা কি, এই যে খারাপ কিছু অপেক্ষা করার কারণটা আসলে কি? কারণটা আগে বলি। ব্যাপারীরা যে দুধের গরুগুলা বিক্রি করে, ব্যাপারীরা তো করে, এই দুধের গরুগুলা কি ব্যাপারীর বউ কি তৈরি করে? তারা পায় কোথার থেকে? তারা কেনে কার থেকে কেনে? খামারির থেকে। আপনার গুড়াতে ঢুকতে হবে। ব্যাপারী যে গরুগুলা দুধের গরু বিক্রি করে, ব্যাপারীর বউ সেটা তৈরি করে না, তৈরি করে কোনো না কোনো খামারি। সারা বাংলাদেশের যত খামারি আছে, ব্যাপারী সেসব খামারির থেকে এইগুলা হাতে যায়। আচ্ছা, খামারির কাছে যখন 10টা গরু থাকে, তার টাকারও দরকার, তখন সে বিক্রি করবে কি 3টা গরু বিক্রি করবে, টাকার দরকারের কারণে 3টা গরু বিক্রি করবে 10টার মধ্যে। সে কি সর্বোচ্চ ভালো 3টা বিক্রি করবে না খারাপ 3টা বিক্রি করবে? ইনস্ট্যান্ট লাগলে তো সে খারাপগুলো ছেড়ে দেবে, ভালো করে ছাড়বে না। হ্যাঁ, বাংলাদেশের সমস্ত খামারি, সে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটা খামারি তার খামারে খারাপ 3টা গরু, খারাপ 2টা গরু বিক্রি করতেছে। এই গরুগুলা ব্যাপারীর হাতে থাকে। আচ্ছা, সেই গরুগুলো মানে ব্যাপারীরা আবার হাটে নিয়ে আসতেছে বা কেনা বেচা হচ্ছে, অনলাইনে নিয়ে আসতেছে, যে কোনো মাধ্যমে। এখন ডিজিটাল যুগ, অনলাইন চেষ্টা করছে বললে সে পৌঁছে গেছে তা না। সে হাটে বিক্রি মানতা তার আমলের, এখন অনলাইনে আসছে বা হাটে আসছে। অনলাইনে বা হাটে যেখানে আসুক,
বাংলাদেশের সব থেকে খারাপ গরুগুলা, রিজেক্টেড গরুগুলা মার্কেটে দুধের জন্য বেচা কিনা হচ্ছে। নতুন অনভিজ্ঞ খামারিরা প্রথমে খারাপ গরু দিয়ে খামার শুরু করতেছে, কিন্তু তাদের লসের প্রধান একটা কারণ তারা খামারি হতে চাচ্ছে, অথচ খামারির ফেলে দেওয়া মাল দিয়েই তারা খামার শুরু করতে চাচ্ছে। এখানে ব্যাপারী যতটুকু না দায়ী নতুন খামারিদের লসের জন্য, খামারি ততটাই দাঁড়ি। কোনো খামারি তার সেরা গরুটা বিক্রি করতেছে না, এই কারণে ব্যাপারীর হাতেও গরু যাচ্ছে সেরা গরু না, খারাপ গরুগুলা যাচ্ছে। মানে এটা না জেনে আর কি একবারেই ফাঁদে পা দেওয়া। তাহলে আপনাকে যদি গরুর খামার করে লাভবান হতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে বকনা দিয়ে শুরু করতে হবে। আপনি 20 লাখ টাকা বিনিয়োগ করে সারে লাভবান হননি, 20 লাখ টাকা বিনিয়োগ করে লাভের আশায় দুধের গরু করলেন, দুধের গরুতে আপনার 12 মাসে আপনার চালান অর্ধেক শেষ হয়ে গেল, সার আপনাকে চালান কিন্তু মারে যায়নি, কিন্তু দুধের গরুতে লাভের আশায় এসে আপনার কিন্তু একেবারে পথে বসাই দেওয়া। আর সেই ক্ষেত্রে যদি আপনি সিরিয়াস থাকেন যে খামার করবেনই, তাহলে বকনা দিয়ে খামার শুরু করলে, একটা বকনা 80,000 দিয়ে যদি ক্রয় করে, ওর থেকে বাচ্চা আদায় করতে মোটামুটি 40,000 টাকা ব্যয় করলে 1,20,000-এ কিন্তু একটা দুধের গাভীর গরু তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলে যাবে। সেই ক্ষেত্রে ওই বাচ্চাটা কিন্তু কোনো ডিস্টার্ব নেই, যে নতুন একটা বাচ্চা মা হলো তার জরাইতে কোনো ডিস্টার্ব নেই, কোনো জায়গায় কোনো সমস্যা নেই, একবারে পারফেক্ট গরু দিয়ে সে খামারটা শুরু করলো। কিন্তু যারা দুধের গরু শুরু করলো তারা বকনার পথে গেল না কেন, এটা এখন প্রশ্ন। হ্যাঁ, তারা তো দুধের গরুতে গেছে, কিন্তু তারা তো বকনা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা বকনাতে গেল না কেন? এই বকনাতে দিয়ে খামার শুরুটা না করার কারণ, তারা যখন গরুর খামার করবে তখন যদি কেউ বকনা দিয়ে শুরু করতে যায়, আত্মীয় স্বজন বাধা সৃষ্টি করে, যে তুমি বকনা কিনবা 12 মাস 1.5 বছর পালার পরেও বাচ্চা দেবে, এতদিন ওকে টাকা দিয়ে বসায় বসায় খাওয়াইতে হবে, তুমি দুধের গরু কেন? দুধের গরু নিয়েই তুমি বিক্রি করতে পারবা, দুধ বিক্রি করতে পারবা, ওই টাকা দিয়েই সংসার খরচ হবে, চাল দুধ এত বিক্রি হবে। হ্যাঁ, তাদের ধারণা, তাদের ধারণা যে দুধের গরু কিনলেই, কিন্তু যে পরামর্শ দেয় তারা তো অনভিজ্ঞ, তারা তো জানে না যে পুলায় 2 লাখ দিয়ে 8 লিটার দুধের গরু কিনে আনবে। আর দুধের গরু একটা হলো ওই দীর্ঘমেয়াদী খাওয়ানোর জন্য দুধের গরুর দিকে মানুষ আসে, আর একটা আসে বকনাকে প্রেগনেন্ট করাইতে পারবে না, এই একটা গ্রামবাসী বা আত্মীয় স্বজন ভয় দেখায় দেয় যে তুমি বকনাকে প্রেগনেন্ট করাইতে পারবে না। তাহলে দুইটা ভয়, বকনাকে প্রেগনেন্ট করাইতে পারবে না যেটা বলে পরামর্শদাতারা, আর একটা বলে হচ্ছে এই অনেক দিন পালতে হবে। এই কারণে সবাই কিন্তু দুধের গরুর দিকে যাচ্ছে আর মুখ থুবড়ে থুবড়ে পড়তেছে। মুখ থুবড়ে পড়ার কারণ যে বাংলাদেশে যত দুধের গরু বেচা কিনা হচ্ছে কোনো না কোনো সমস্যায় জর্জরিত রিজেক্টেড গরু, আর এই রিজেক্টেড গরুগুলা খামারিরা বিক্রি করে দেয় ব্যাপারীর কাছে, ব্যাপারীর থেকে অনভিজ্ঞ খামারিরা নিচ্ছে। আমি বেশ কিছু হাট ভিজিট করেছি, সবাই জানে, আমার দর্শকরাও জানে। তো সেক্ষেত্রে যেগুলা গাভীর, যেগুলা বিশেষ করে আমি যখন দেখছি হলস্টাইন ফ্রিজিয়াম, আমি জিজ্ঞেস করছি যে এটা আপনি কোথেকে আনছেন, এটা কি মানে আপনি তো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসেন না গরুটা, আপনি আনছেন কোথেকে? তো এক্ষেত্রে এটা ওরা অ্যান্সারটা পাশ কাটায় যায়, উত্তর দেয় না। মূল কারণ কি তাহলে এটাই যে ওরা খামার থেকে নিয়ে আসে? জি, আচ্ছা। আর বকনা দিয়ে শুরু করার ভয় ছিল দীর্ঘদিন পালতে হবে আর কনসিভ করাইতে পারবে না, সেই কারণে সে দুধের গরু কিনছে। মনে করেন একটা দুধের গরু মানুষ কিন্তু 4 লাখ দিয়েও দুধের গরু কিনতেছে, 4.5 লাখ 5 লাখ দিয়েও কিনতেছে। কথার কথা 4 লাখ টাকা দিয়ে একটা দুধের গরু কিনলো বাচ্চা এবং দুধ সহ, এই গরুটা যে 2.5 মাস পরেই প্রেগনেন্ট করাতে হবে এটা কিন্তু তার মাথায় ধারণা ছিল না। সে বকনা কিনার প্রথমেই ভয় পাইছে বকনাকে প্রেগনেন্ট করাইতে হবে, কিন্তু দুধের গরু কিনছে ওইটাকে যে 2 মাস 2.5 মাস পরেই ওকে বীজ ধরাইতে হবে, যদি ওটাকে বীজ না ধরাইতে পারে তাহলে কিন্তু ওই 4 লাখ টাকার দুধের গরু বিক্রি করতে হবে 80,000 টাকায় কষায়ের কাছে মাংসর দরে। মানে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এক কথা জেনে শুনে নলেজ না নিয়ে নামা যাবে না খামারে, সেটা তো মূল কথা। এই যে প্রেগন্যান্সির বিষয়ে বকনাকে প্রেগনেন্ট করানো কিছুটা সহজ, কারণ বকনার ভিতরে কোনো জটিলতা নেই, আর একটা দুধের গরুর ভিতরে কিন্তু নানান পদের জটিলতা আছে। আর ব্যাপারীর কাছে যে গরুগুলা 5 নাম্বার বাচ্চা দিছে সেই গরুগুলা কিন্তু শিং চাইছে ইয়াং বানানো হয়ে যায়, শিংটা চাইছে ইয়াং বানায় ফেলে। 5ম বিয়ানের গরু 2য় বিয়ানের গরু বলে
হ্যাঁ বেচা কিনা হচ্ছে, দুইটা বাচ্চা দিছে, সেটাকে প্রথম বাচ্চা দিছে বলে চালানো হচ্ছে। আর বকনা দিয়ে শুরু করলে যে আপনি লাভবান হতে পারবেন তা না। আপনাকে যদি এখানে ফোকাস, পুরো মনোযোগ যদি থাকে, তাহলে এখান থেকে ভালো কিছু করা সম্ভব। বকনা করেও কিন্তু আপনি ফেল করতে পারেন, কিন্তু সেইখানে আপনার এর পুরো মেধা, পুরো মনোসংযোগ দিতে হবে যে কোনো কাজের প্রতি। সেই ক্ষেত্রে বকনাতে সফল হওয়া সম্ভব, কিন্তু মনোযোগটা যদি দেওয়া হয়। তার মানে মানে বকনা, গাভী আর হচ্ছে গিয়ে ষাঁড়, তিনটার মধ্যে বকনা দিয়ে শুরু করলে ওই দুটার তুলনায় বেটার কিছু আশা করা যায়, কিন্তু মনোযোগ থাকতে হবে, কাজ তো করতেই হবে। আমাদের এখানে বকনা বিক্রি করতেছি আমরা, রিজেক্ট বকনা বিক্রি করি না। বকনাতে যদি খামার করা হয়, সেই ক্ষেত্রে তিনটা সূত্র ধরে যদি কাজ করা হয়, তাহলে কাজটা অনেক সহজ হয়। তার প্রথম সূত্র হলো রিজেক্টেড বকনা আপনি কিনছেন কিনা, রিজেক্টেড বকনা, হ্যাঁ সেটা বকনা, রিজেক্ট বকনা বিষয় তাহলে একটু প্রথমে বলে দিই। মনে করেন যে আপনি 10টা বকনা কিনছেন, 10টা বকনা কেনার মধ্যে আপনি 9টাকে প্রেগনেন্ট করাইতে পারবেন, একটাকে প্রেগনেন্ট করাইতে পারবেন না। 10 বার বীজ দিচ্ছেন, 8 বার বীজ দিচ্ছেন, তাও সে প্রেগনেন্ট হয়নি, তখন সেটাকে আপনি বিক্রি করবেন কসাইয়ের কাছে। আবার এটার দাঁতও হয় না, কিন্তু একটা বাচ্চা যখন 14 মাসে হিটে আসে, 21 মাস বয়সের মধ্যে মোটামুটি 7 বার 8 বারও বীজ দেওয়া হয়। সেই 21 মাস 20 মাস বয়সী বকনাগুলো কসাইয়ের কাছে সেল করে দেওয়া হয়। কসাইরা আবার ওইটাকে বিক্রি করে হচ্ছে ইসের ব্যাপারীরা নিয়ে যায় কসার থেকে। মানে কসাই নিল বা কসার কাছে, হ্যাঁ, বা সে আবার ওটা সেল করছে, সে আবার ওটা সেল করছে ব্যাপারীর কাছে, হ্যাঁ ব্যাপারীর হাতে গিয়ে ওইটা হয়ে যাচ্ছে মাত্র 14 মাস বয়স, 21 মাসের বকনা হয়ে যাচ্ছে 14 মাস বয়সের বকনা, রিজেক্টেড পিস। আর একটা এই সাইজের বকনা মোটামুটি 80,000, আবার বিশাল সাইজের বকনা দেখা যাচ্ছে যে 85-90-তে পাওয়া যাচ্ছে, তখন স্বাভাবিক মেধা কিন্তু ওই 90,000 টাকা দিয়ে বড় বকনাটা কিনে ফেলবে, কিন্তু এর পিছনের করুণ ইতিহাস তার জানা ছিল না। তাহলে রিজেক্ট বকনা সম্পর্কে প্রথমে আমরা ধারণা নিছি যে আমাদের হাতেই রিজেক্ট তৈরি হবে, আমরা যেন আবার নতুন খামারিরা যেন ওই রিজেক্ট খামার শুরু না করে, সেই ক্ষেত্রে আপনার এই বকনার প্রজেক্ট আপনার ফেল হবে। তাহলে আমাকে রিজেক্ট চিনতে হবে, মোটামুটি 7 মাস 6 মাস থেকে 13 মাসের বকনাগুলা দিয়ে যদি খামার শুরু করা যায়, তাহলে রিজেক্ট থেকে মুক্তি পাওয়া যায়। মানে ওই বয়সের বকনাগুলো রিজেক্ট থাকে না, মানে ওগুলা বীজ দিলে ফেল হওয়ার সম্ভাবনা নাই না, ওইগুলা ফেল হওয়ার সম্ভাবনা নাই। ওই যে ফেল হবে যে আমরা 10টা কিনলে আমাদের হাতে একটা রিজেক্ট বের হবে। আচ্ছা, এটাকে আমাকে মাথায় রেখে বিজনেসে নামতে হবে। জি হ্যাঁ, রিজেক্টেড বকনার বিষয়ে বললাম। প্রথম চ্যালেঞ্জটা রিজেক্ট বকনা আপনি কিনছেন কিনা, আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আপনার খাদ্য খরচ কমাইতে হবে। খাদ্য খরচ, এই খাবারের বিষয়টা বর্তমানে মাঝে মধ্যে শুনি যে আপনার খড়ের দাম বেশি, খাবারের খরচটা অনেক হাই। মানে আপনি নিজেও জানেন যে গরু যখন কিনতে যাওয়া হয়, ব্যাপারের এগুলো চালাই দিচ্ছে, খাবারের খরচ বেশি, এই জন্য গরুর গৃহস্থের কাছে গরুর দাম বেশি, এবং ওরা বলে আমি গৃহস্থের কাছ থেকে গরু আনছি, গরুর দাম বেশি। তো এই বিষয়গুলো যে মিনিমাইজ কিভাবে করবে আসলে? না, খাবার খরচটা কমানোর একমাত্র পথ হলো আপনার ঘাসের জায়গা লাগবে। যদি আপনার সিটি শহরের মধ্যে খামার করতে চান, সেই ক্ষেত্রে আপনি 100 টাকা, যেমন আমরা 100 টাকা লিটার দুধ বিক্রি করি, সিটি শহর ঢাকা সিটি, তারপরে চট্টগ্রাম সিটি, নারায়ণগঞ্জ, সিলেট সিটির মধ্যে যদি করেন, আপনার ঘাসের জায়গা না হলে আপনি করতে পারবেন, কিনে খাওয়াবেন ঘাস, কারণ দুধ বেচবেন হাই রেটে, সেটা সমস্যা নয়, মানে সেটা খুব একটা আটকাবে না। কিন্তু প্রান্তিক পর্যায়ে যেখানে 40 টাকা 50 টাকা কেজি দুধ বিক্রি করবেন, সেখানে কিন্তু বড় সমস্যা। সেক্ষেত্রে উপায় আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাসের জায়গা লাগবে, মানে আমার খামারের মানে ঘাসটা যেন আমি প্রডিউস করতে পারি, সেরকম একটা ব্যাপার, আমাকে যেন কিনতে না হয়। শুধুমাত্র আপনার লেবার খরচ আর খাদ্যটা আপনার কেনা পড়বে, এই ভুসি, পোড়া ভুসি, মানে যেটা দানাদার খাবার, যেটা বলছেন আপনি, খাবার। ঘাসটা আপনার নিজের থাকতে হবে। যখন আপনি ঘাস খাওয়াবেন একটা গরুকে 30 কেজি 25 কেজি 35 কেজি, তখন দানাদার খাবার যেখানে লাগার কথা ছিল 8 কেজি, সেই দানাদার খাবার চলে আসবে আপনার 3 কেজি 4 কেজিতে। এই হচ্ছে খাদ্য খরচটা কমানোর একটা পথ। এদিকে ঘাসের চাহিদা দিয়ে এদিকে ওর দানাদার খাবার চাহিদা কমায় আনতে হবে, তাহলে তো খাবারের দামটা অনেকটাই সাশ্রয় হয়ে যাবে। আর এই থিমটাকে শুধু বকনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে? সব ক্ষেত্রে সার করেন, বকন করেন, আর দুধের গরু কেন, সব ক্ষেত্রে আপনার ঘাস না হলে আপনার এখান থেকে খরচ কমানো যাবে না, কমানো যাবে না। আর বকনা, আপনি একটা বকনা কিনছেন 80,000 বা 90,000 টাকা দিয়ে, ওর পিছে আর
30,000 টাকা ব্যয় করে ওর থেকে একটা বাচ্চা আদায় করতে হবে, এটা আপনার চ্যালেঞ্জ। তার মানে হচ্ছে কি 1,10,000 বা 20-এর ভিতরেই 1,20,000 মধ্যে আপনাকে একটা গাভী তৈরি করতে হবে। এই 1,20,000 গাভীটা যখন নতুন কোনো খামারি কিনতে যাবে 1,80,90,000 নিচে কিনতে পারবে না, কিন্তু শুধুমাত্র একটু অপেক্ষা করে একটু সময় নিলে সে কিন্তু 2 লাখের গাভী কিন্তু 1,20,000 নিজের ঘরে তৈরি করতে পারতেছে। কিন্তু এটা করবে না, কারণ আমাদের খামারিরা যারা আসছে তারা দ্রুত টাকা ইনকামের জন্য এটা দৃষ্টি দেয় ওইদিকে, মানে বেশি দুধের গরু নিব, বেশি টাকা দুধ বিক্রি তারা যে 2 লাখ দিয়ে 1,30,000 গরু কিনতেছে, বিষয়টা বুঝছেন? তারা দুধের গরু কিনতেছে 2 লাখ দিয়ে, আসলে গরুটার দাম 1,30,000, এখানে 70,000 টাকা কিন্তু সে লোকসানে। আর যদি সে 12 মাস অপেক্ষা করে, কি 12 মাস কি 15 মাস অপেক্ষা করে, তাহলে কিন্তু 2 লাখের গরু সে 1,20,000, ডিফারেন্সটা কোন জায়গা যাচ্ছে? সেটাই। এবং যে টাকাটা তার হতো লস, সেটা তার হলো লাভ, সেটা হলো এখন তার লাভ, লাভে জি। প্রতি গরুতে আপনি 20 লাখ টাকা দিয়ে দুধের গরু কিনলে 16 মাস পরে গিয়ে আপনার মূলধন দাঁড়াবে 12 লাখ, আর 20 লাখ টাকা দিয়ে বকনার প্রজেক্ট শুরু করলে 16 মাস পরে গিয়ে আপনার প্রজেক্টের লাভ দাঁড়াবে 32 লাখ। আচ্ছা, 2 নম্বর চ্যালেঞ্জ, প্রথম চ্যালেঞ্জ রিজেক্ট বকনা, 2 নম্বর চ্যালেঞ্জ খাদ্য খরচ কমাতে হবে, আর 3 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে প্রেগন্যান্ট করানো। এটা অনেক বড় কঠিন চ্যালেঞ্জ। এই জায়গাতে আপনার সর্বোচ্চ মনোসংযোগ, সর্বোচ্চ মেধা, সর্বোচ্চ চিন্তা এই প্রেগন্যান্সি এইখানে আনতে হবে। যেমন আপনি বকনা দিয়ে খামার শুরু করতে চান প্রেগন্যান্সির ভয়ে, 3 লাখ দিয়ে দুধের গরু কিনছেন, সেই হ্যাঁ ওই গরুটা যে 2.5 মাস পরে প্রেগন্যান্ট করাইতে হবে এইটা মাথায় ধারণা ছিল না। সেই একই দুধের গরু করেন আর আপনার বকনা দিয়ে করেন, প্রেগন্যান্সির চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতেই হবে, আপনার পালানোর পথ নেই। আপনি বকনাকে প্রেগন্যান্ট করাতে হবে এইটার ভাবে আপনারা পালিয়ে দুধের গরু কিনছিলেন, 2.5 মাস পরে যে আপনার সেই একই বাধা সামনে আসবে সেটা আপনার ধারণাতে ছিল না। আসলে তাই, আমি তো দুধ এরকম করে নিছি, আমি কেন ওই জি, প্রেগন্যান্ট করাতে হবে। প্রেগন্যান্ট করানোর কিছু টেকনিক আছে, যেটা আমাদের থেকে যারা গরু নিচ্ছে আমরা তাদেরকে সেই টেকনিক বিষয়ে সার্ভিস দিচ্ছি, এবং সার্ভিসের মধ্যে পড়বে তাদের জন্য যারা আপনাদের ক্রেতা। বিক্রয় উত্তর সেবা দিয়ে আমরা আমাদের থেকে যারা বকনা নেয়, প্রেগন্যান্সি গুলা কোন টেকনিকে করাতে হয় আমরা আমাদের যতটুকু সাধ্যে থাকে আমরা সেই বিষয়টা আমাদের খামারিদের। তাহলে এটা হচ্ছে গিয়ে শুধু বন্ধুরা, ব্যাপারটা হচ্ছে কিছু বিষয় কিন্তু থাকে যেটা হচ্ছে গিয়ে অনলি ফর তাদের নিজস্ব কাস্টমারের জন্য, এটা তাদের জন্য তোলা থাকলো বিষয়টা, যে যারা আসলে এখান থেকে বা ওনার কাছ থেকে ক্রয় করছেন এটা তাদের জন্য থাকবে, এটা আসলে সার্বজনীন না, শুধুমাত্র আপনার কাস্টমারের জন্য সার্বজনীন না। সেখানে নাতে এই কথাটা বলার কারণে কিন্তু একের পর এক ফোন আসবে, সেটা আমরা বলি যে আমরা বিক্রয় উত্তর সেবাটা দিই শুধুমাত্র আমাদের যারা কাস্টমার তাদেরকে আমরা দিই, এর বাইরে আমরা কোনো ফোন অ্যালাউ করি না। এবং আমরা আমাদের কাস্টমারদেরকে প্রাথমিক কিছু ট্রিটমেন্টের বিষয়েও জানাই, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের কাস্টমারকে, সেহেতু এর বাইরে আমরা এটা দিতে পারবো না। আপনারা যেখান থেকে গরু কিনছেন, অবশ্যই কোথাও না কোথাও থেকে কিনছেন, আপনার তার থেকে এই সেবাটা নেবেন। এই সেবাটা দেওয়া দায়িত্ব ছিল খামারির, মানে যার কাছে কেনা হয়েছে, কাছ থেকে কিনছেন সে আপনাকে এই সেবাটা দিবে, আমরা শুধুমাত্র আমাদের খামারিকেই আমরা এই সেবাটা দিচ্ছি। আমরা এই বিষয়ে তাহলে আপনি যদি কেনা বেচা করেন এটা দায়িত্ব আপনার নিজেরই, বা হচ্ছে গিয়ে যিনি আপনাকে আসলে বিক্রয় করছেন তারও দায়িত্বের মধ্যে পড়ে, বাট আপনি নিজে আগ্রহ করে তার থেকে জেনে নেবেন, এটা আপনার দায়িত্ব। বিষয়ে কিছুটা বলি তাহলে আমার অনেক ভাইয়ের উপকার হবে। সেটা হচ্ছে আমাদের খামারে যেটা করি, সেটা আমরা প্রত্যেকটা সকালে কাজ শুরু করার আগে প্রত্যেকটা গরুর পিছনে আমরা 30 সেকেন্ড দাঁড়াই, সকাল এবং বিকাল 2 বেলায়। কিছু হিট থাকে চোরাই হিট, কিছু থাকে উন্মুক্ত গুলা লাফাঝাপি করে, ওটা সহজেই বোঝা যায়, আর চোরাই হিট গুলা বোঝা যায় না। সেই চোরাই হিটটাকে যখন আপনি শনাক্ত করতে পারবেন তখন প্রেগন্যান্সির হার বেড়ে যাবে। আর এটা যদি শনাক্ত করতে হয় তাহলে আপনার প্রত্যেকদিন খামারে ঢুকার কাজ শুরুর আগে আপনার প্রত্যেকটা গরু পিছে দাঁড়াইতে হবে, দেখতে হবে যে ওর পিছে কোনো বীর্যর মল আসছে কিনা, যেটা ও ডাকাডাকি করবে না কিন্তু ওই মল প্রমাণ দেবে যে ও হিটে আসছে। সকাল বিকাল 2 বেলা সাইলেন্ট হিট, নীরবতা হিট, এটা সকাল বিকাল 2 বেলা এটা অ্যাপ্লাই করতে হবে। এটা অভ্যাসে 2 বেলা অভ্যাসে পরিণত করতে হবে। আর যখন আপনি ডাক্তার দিয়ে বীজ দেওয়ানোর কে প্রধান করবেন, যদি 10টা বকনা কেনেন সেই ক্ষেত্রে আপনার একটা ষাঁড় গরু রাখতে হবে।
প্রেগন্যান্সির বিষয়ের জন্য। প্রেগন্যান্সির জন্য ডাক্তারের বীজটা হলো বীজে কোনো সমস্যা ছিল না, কিন্তু বীজটা যে পরিমাণ নাইট্রোজেন দিয়ে কেন রাখার কথা ছিল ওই পরিমাণ নাইট্রোজেন ছিল না, এই কারণে বীজ অর্ধেক নষ্ট থাকে। রেডিমেড বীজ না নিতে আমি সার কিনে রাখছি, তো বীজটা সারের মাধ্যমে রেডিমেড বীজ আমি সরাসরি এভাবে বলতেছি না ওটা না নিতে, আমি বলছি হার বৃদ্ধি পাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি দ্রুত ডাক্তার দিয়ে বীজ দিয়ে এলে আমাদের খামারে যেটা হচ্ছে 5 বার এভারেজ দেখতেছি 4 বারে কনসিভ করে। আচ্ছা আচ্ছা। আর যদি আমি একটা নোয়াখালীতে একটা ওইখানে প্রায় 20টা বকনা দিছি, ওই খামারে 2টা সারও আমি রাখাইছি। আপনি পরামর্শ আমার পরামর্শেই ওনারা রাখছে, ওনারাও কিন্তু সার গরু আছে। আচ্ছা। তো ওনারা দেশি সার কিনতে চাইছিল, তাই আমি বললাম যে দেশি না কিনে আপনি 2-3টা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান সার রাখেন, ওইটা সারটা আপনার মোটা তাজা করানো হবে, আবার এই বীজের কাজও আপনি ব্যবহার করতে পারবেন। আর ওইখানে 2 বারে এভারেজ 2 বারে কনসেপ্ট করছে, 2 বারে। হ্যাঁ, একটা মাস যদি আপনি আগায় নিতে পারেন আপনার 4000 টাকা খরচ ওই উৎপাদন কমবে। সেই ক্ষেত্রে সার দিয়ে রাখলে আপনার বীজগুলো দ্রুত কনসেপ্ট করবে। 2 মাস সময় নষ্ট হবে না, 2 মাস খাদ্য খরচের বিষয়টাও যাবে না। আর ডাক্তার সঠিক সময় আসে না, এই কারণে বীজগুলা কনসেপ্ট করতে মানে বীজ কনসেপ্ট না করানোর জন্য নানান রকম কয়েকটা সমস্যা এক জায়গায় হয়ে বড় আকার ধারণ করে। লস তো আমারই হলো, আপনি বকনার খামার করে লাভবান হতে পারবেন এই নিশ্চয়তা নেই যদি আপনি কনসেপ্টের বিষয়ে পূর্ণ ফোকাস একটু একটু করে যখন আপনি সুবিধা দিতে থাকবেন, 7টা সুবিধা এক জায়গা করলে কিন্তু ওইটা কিন্তু একটা বড় একটা ফল পাওয়া যাবে। আর যখন আপনি একটু একটু করে অসুবিধা দিতে থাকবেন, 7টা অসুবিধা যখন এক জায়গা হয়ে যাবে তখন কিন্তু ওর থেকে আপনি ফল পাবেন না। আপনার সম্পূর্ণ মনোসংযোগ দিলে আপনি বকনার খামার করে রাতে ভালো কিছু করতে পারবেন। সময় বেশি না, একটা 10 তলা বিল্ডিং করতে 5 বছর সময় যায়, 10 তলা বিল্ডিং করতে 5 না গেলেও 3 বছর সময় যায়। আর বকনার প্রজেক্ট করতে হবে, আপনাকে মনে করতেছেন একটা বিল্ডিং বানাচ্ছেন 15 মাস সময় লাগবে, 15 মাস পরে আপনি ফল পাবেন। যেখানে দুধের গরু কিনলে আপনার প্রতি গরুতে 70,000 লস হইতো, আর এই 15 মাস একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনার প্রতি গরুতে 70,000 লাভ। তো এই হচ্ছে গিয়ে আসলে আপনার 3টা ইম্পর্টেন্ট কথাবার্তা বকনা খামারে যাওয়ার আগে। আর এগুলা মেনে চললে আশা করা যায় যে অনেকখানি লাভের মুখ দেখা সম্ভব। খরচটা আর আপনার দর্শকদের একটু অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন, তাহলে অনেক ভাইকে এই তথ্যটা অনেক ভাইয়ের কাছে পৌঁছায় যাবে। সেই বিষয়টা হচ্ছে যত প্রবাসী ভাইরা খামার করতেছেন অনলাইনে ইউটিউবে একটা মোহ, এখানে শুধু সফলতার গল্প, ব্যর্থতার কোনো গল্প ইউটিউবে নেই, খুব কম আছে। কারণ যারা ব্যর্থ হয় তারা গোপনে চলে যায়, তারা ক্যামেরার সামনে আসে না। আর ইউটিউবাররা তাদের ভিউয়ার্স বাড়ানোর জন্য নানান কিছু বাড়ানোর জন্য তারা শুধু সফলতাটাকেই সামনে আনে, আকৃষ্ট করতে চায়। তবে একটা তথ্য আপনার জেনে রাখুন, যে প্রবাসী ভাইরা খামার করতেছে বা নতুন যে উদ্যোক্তারা খামার করতেছে 95% খামার 2 বছর পরে বন্ধ করে দিচ্ছে। এই তথ্যটা আপনারা জানেন না, এটা ইউটিউবে নেই, এটা বাস্তবতাটা বলছি যে তারা 95% খামারই বন্ধ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা খামার করলে এই ভিডিওটা একটু 2-3 বার দেখলে আপনাদের অনেক কিছু তথ্য পাবেন, আর আপনারা এটা শেয়ার করলে অনেক ভাইয়ের হয়তো উপকার হতে পারে। বন্ধুরা, আজকে মেইনলি আমাদের এই রাজীব ভাইয়ের যে ফার্ম দুধের বাড়ি, এখানে এসে আমি জানি না যে আপনাদেরকে কতটুকু তথ্য পৌঁছে দিতে পারলাম, তবে ভাইয়ের সাথে বেশ অনেকক্ষণ আলোচনা হলো এই ফার্মিংয়ের বিষয়টা নিয়ে এবং খামারের বিষয় নিয়ে, যে কোন বিষয়টা আগে গেলে ভালো হবে এবং গেলে পরে কী কী বিষয় খেয়াল রাখতে হবে, যাবতীয় সব কিছু। আর ভিডিও শেয়ারের বিষয়টা ভাই বললেন, অ্যাকচুয়ালি আপনার সঙ্গে সঙ্গে যাতে আপনার প্রতিবেশী, আপনার ভাই বা তার ভাই, তারা যেন আসলে এই পেশায় এসে ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্যই আসলে মূলত আমাদের এই পর্বটা তৈরি করা। তো বন্ধুরা, আমরা রাজীব ভাইয়ের যে কালেকশনের বকনাগুলো রয়েছে, যেগুলো উনি কালেক্ট করেছেন এবং উনি এগুলো সেল করেন, তো সেগুলা দাম দর এবং সেগুলোর জাত এবং ওগুলোর ক্ষেত্রেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে দেখে শুনে কিনতে হবে, কিভাবে বকনা ডিফেক্ট দেখতে হবে, কিভাবে জাত বুঝতে হবে, সব কিছু। তো বন্ধুরা, এই বিষয়গুলো আমরা আমাদের পরবর্তী পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো। তো আশা করি পরবর্তী পর্বটি আপনারা দেখবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।